বিনিময়ে তোমায় চাই, লাবিবা ওয়াহিদ। প্রথম পর্ব। আজ আমার বিয়ে। নিজের স্বামীর কথা রাখতে বাবা মায়ের পছন্দে বিয়েটা করতে বাধ্য হচ্ছি। প্রায় 2 মাস হলো আমার হাজব্যান্ড, আমার প্রথম ভালোবাসা, মারা যায়। বিয়েটা হচ্ছে আমারই বস আনাফ ওয়াহিদের সাথে 10 মাস আগে। রিফা আজ ওয়াহিদ কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। তবে এই অফিসে জয়েন হতে ভালো রেজাল্ট লাগে, কিন্তু রিফার রেজাল্ট তেমন ভালো না। সেখানে পিএর চাকরি, তবুও রিফা ভাবলো একবার ট্রাই করতে ক্ষতি কী। এটা নিয়ে রিফা অনেক ভয় পেয়ে আছে। অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে, প্রায় 200 থেকে 300 জন ক্যান্ডিডেট। রিফার যে করেই হোক তার চাকরিটা প্রয়োজন, নইলে রিফার হাজব্যান্ড ইমনের চিকিৎসা করবে কি করে। রিফা এবং ইমনের রিলেশন প্রায় 2 বছর। দুজন দুজনকে অনেকটা ভালোবাসে। পরিবারের বিরুদ্ধে গিয়ে দুজন বিয়ে করে। রিফার পরিবার মেনে নিলেও ইমনের পরিবার মেনে নেয়নি, কারণ রিফারা মধ্যবিত্ত। তাই ইমন রিফাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতো। ইমনও একটা কোম্পানিতে জব করে সংসার চালাতো। খুব আনন্দেই চলছিল তাদের ছোট সংসার। কিন্তু রিফা হয়তো জানতো না তার আনন্দ স্থায়ী নয়। একদিন ইমন বাসায় ফেরার পথে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। এতে রিফা অনেকটা ভেঙে পড়ে। প্রথম 2 দিন অনেক কষ্টে টাকা জোগাড় করে ইমনের অপারেশন করায়। তারপর প্রায় 3 দিন লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় অনেক টাকাই খরচ হয়ে যায়। প্রথম দিকে সপ্তাহে 10,000-এর মতো লেগেছে ইমনের চিকিৎসায়। অপারেশনের টাকা আর খরচ রিফা এবং তার বাবাই দিচ্ছে। রিফা আর খরচ সামলাতে না পেরে ঠিক করলো তার শ্বশুরবাড়ি থেকে সাহায্য নেবে, কিন্তু তারা সাহায্য করলো না। এতে রিফা আরও হতাশ হয়ে পড়ল। পরে জানতে পারে ইমন তাদের আসল ছেলে না। এরপর আর তাদের সাথে যোগাযোগ করেনি রিফা। একদিন হসপিটালে গিয়ে জানতে পারে তার ভালোবাসা কোমায় আছে, জ্ঞান ফিরবে কবে সেটা ডাক্তাররাও বলতে পারছে না। এতে সেদিন রিফা পাথর হয়ে যায় অতি কষ্টে। তবুও হার না মেনে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ তার বাবাকে সে আর কষ্ট দিতে চায় না। নিজে চাকরি করে নিজের টাকায় ইমনের চিকিৎসা করবে বলে। অনেক খুঁজে রিফা ওয়াহিদ কোম্পানিতে আসে জবের খোঁজে। তাই এখন ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছে। সবার শেষে রিফাকে ডাকা হলো। সেও কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে এবং তাদের সামনে বসে। রিফা সামনে বসে আছে আহনাফ আর আনিফা। আনিফা হচ্ছে আনাফের বড় বোন। আনিফা: তোমার ফাইলটা দেখতে পারি মিস? রিফা: হ্যাঁ আপু, সরি ম্যাম, এই নিন। বলেই রিফা তার ফাইলটা আনিফার দিকে এগিয়ে দিল। আনিফা মুচকি হেসে বলল, আনিফা: সমস্যা নেই, তুমি আমায় আপু বলেও ডাকতে পারো। রিফা: আচ্ছা আপু। এবার আনিফা রিফার ফাইল চেক করতে লাগলো। আনিফা: রিফা মেহরিন, তাই না? রিফা: হ্যাঁ আপু। আনিফা: তবে রিফা, তোমার রেজাল্ট তো ভালো না। রিফা: আপু, রেজাল্ট খারাপ সেটা আমিও জানি, তবে আমার যে চাকরিটা খুবই দরকার। আনিফা: বাট রেজাল্ট ভালো না হলে আমরা জব দেই না, আবার সেটা পিএ। রিফা: আপু প্লিজ একটু বুঝুন, আমার যে খুব খুব জরুরি। আমি আপনায় প্রমিস করছি আমার কাজ আমি ঠিকমতোই করব। আনিফা: সরি। রিফা আর কিছু বলল না। মন খারাপ করে ফাইলটা নিয়ে চলে যাচ্ছিল, তখনই আনাফ বলে উঠল। আনাফ: দাঁড়ান মিস রিফা। আনাফের কণ্ঠে রিফা দাঁড়ালো এবং পেছন ঘুরে বলল, রিফা: জি স্যার, বলুন। আনাফ: আপনার চাকরি কনফার্ম। আনিফা: কি বলছিস তুই এসব? অবাক হয়ে। আনাফ: যা বলছি তাই হবে। রিফা: সত্যি স্যার? আনাফ: হ্যাঁ, আজ থেকেই আপনি আমার পিএ। রিফা: থ্যাংক ইউ সো মাচ স্যার, খুশিতে। আনাফ: ম্যানেজার?
ম্যানেজার, জি স্যার। আনাফ, মিস রিফাকে তার অ্যাডভান্স দিয়ে দাও। ম্যানেজার, ওকে স্যার। আপনি রিফাকে উদ্দেশ্য করে, আসুন আমার সাথে। রিফা, ওকে স্যার। বলেই রিফা ম্যানেজারের পিছে পিছে চলে গেল। আর আনিফা আনাফকে বলতে লাগলো, আনিফা, হচ্ছেটা কি আনাফ, পাগল নাকি তুই? এত লো রেজাল্টের মেয়েকে নিজের বিয়ে করে নিচ্ছিস? আনাফ, আমি যা করছি একদম ঠিক করছি। সব মেয়েরা ইন্টারভিউ দিতে না, আমাকে দেখতে আসে। আর এই রিফা একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না, তাহলে ভাব মেয়েটা ভালো হবে কি না। আনিফা, তা ঠিক। তোর আগের বিয়ে তো কাজের কাজ কিছুই করেনি, শুধু তোর পিছন পিছন ঘুরঘুর করেছে। আনাফ, সেজন্যই তো ওই বেয়াদবটার চাকরি নিয়েছি। আনিফা, তা ঠিক, কিন্তু তোর কি মনে হয় এই রিফা নিজের কাজ ঠিকমতো করবে? আনাফ, আমার চয়েস কখনো বিফলে যায় না। আনিফা, তা দেখা যাবে। আনাফ, দেখতে থাক। আনিফা, তা আমি যাই, তোর ইন্টারভিউ তো শেষ। আনাফ, ওকে মেরি বেহেন, যা। আনিফা, কাজের সময় কাজই, আর কাজ ফুরালে পাজি। আনাফ, অবশ্যই, হেসে। আনিফা, তোকে তো আমি পরে দেখে নেব, রেগে। আনাফ, এখনই দেখ না, মানা করেছে কে? আনিফা প্রচণ্ড রেগে বলল। আনিফা, মর তুই, রেগে। বলেই অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেল। আর আনাফ সেখানে দাঁড়িয়ে হাসতে লাগলো। তো এখন আমাদের হিরোর পরিচয়টা দিয়ে দিই। গল্পের হিরো হলো আনাফ ওয়াহিদ। সবেমাত্র দেশের বাইরে থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে। 1 সপ্তাহ হলো। যেদিন ফিরেছে তার পরের দিনই অফিস জয়েন করেছে। আনাফ দেখতে মাশাআল্লাহ মেয়েদের ক্রাশ, আর আনিফা হলো আনাফের বড় বোন। মাঝে মধ্যে অফিসে আসে আবার চলে যায়। আনাফের পিএ ছিল পুরো আনাফ পাগলি। সারাদিন আনাফের দিকে হাঁ করে তাকিয়ে থেকে কাজের কোনো মনই ছিল না। বিভিন্ন অজুহাতে শুধু আনাফের কাছে ঘেঁষতে চাইতো। আনাফ এতে অনেকটাই বিরক্ত হয়ে রেখেছিল, তবুও প্রকাশ করতো না। গতদিনে তো মেয়েটা প্রপোজ করে বসে আনাফকে। আনাফ রেগে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। আনাফের এই রূপ দেখে সকল স্টাফরাই ভয় পেয়ে যায়। তাই আর তারা আনাফের ধারে কাছে ঘেঁষার চেষ্টা করেনি। আর ছেলে স্টাফরাও অল্প অল্প হাসে। তারপর আনাফ ঠিক করে নতুন পিএ খুঁজবে। নোটিশ পাওয়ার সাথে সাথে প্রায় 100 থেকে 200 মেয়ে ইন্টারভিউ দিতে চলে আসে। বেশিরভাগ চাকরির জন্য নয়, আনাফকে দেখার জন্য। আনাফ বড় বিজনেসম্যানের ছেলে হওয়ায় সোসাইটিতে কম বেশি সবাই চেনে। কিন্তু এই 100 থেকে 200 মেয়ের মধ্যে রিফাকেই সিলেক্ট করে সে। রিফা ম্যানেজারের সাথে যায় এবং রিফাকে অ্যাডভান্স হিসেবে 1 লক্ষ টাকা দিল। রিফা এত টাকা দেখে অবাক হয়ে বলল, রিফা, স্যার এত টাকা? ম্যানেজার, অ্যাডভান্স। রিফা, ও আচ্ছা। ম্যানেজার, এখন তুমি বাসায় যেতে পারো। কাল থেকে ঠিক সময়ে আসবা, কেমন? রিফা, ওকে স্যার। বলে রিফা অফিস থেকে বেরিয়ে গেল। আনাফ তার রুমের কাঁচের জানলা দিয়ে বাইরে ব্যস্ত শহর দেখছিল। তখনই আনাফের নিচের দিকে চোখ গেল এবং দেখল রিফা একটা রিকশায় করে কোথায় যেন চলে গেল। এতে আনাফ মুচকি হাসল। রিফা রিকশায় করে সোজা হসপিটালের সামনে চলে আসলো। হসপিটালে পৌঁছে ইমনের কাছে গেল। ইমনকে স্যালাইনের মাধ্যমে খাওয়ানো হয়। রিফা চোখ মুছে মুচকি হেসে বলল, রিফা,
আজ আমি চাকরি পেয়েছি, তাও জানো কোন কোম্পানিতে? ওয়াহিদ ইন্ডাস্ট্রিতে। এখন থেকে প্রচুর পরিশ্রম করে তোমায় সুস্থ করে তুলব। জানো, তোমার দুষ্টুমি ভরা কথাগুলো খুব মিস করছি। আচ্ছা, কবে তুমি আমার কাছে ফিরে আসবে সুস্থ হয়ে? বলেই রিফার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। রিফা জানে এগুলো বললে ইমন কিছুই শুনবে না, বলবেও না আর বুঝবেও না। তবুও এটা ভেবে বলে তার মন হালকা করার জন্য। রিফা সেদিনের মতো হসপিটাল থেকে বাসায় আসে। রিফাকে আসতে দেখে রিফার মা বলে, আম্মু এসেছিস মা? রিফা, হ্যাঁ আম্মু। আম্মু, জব হয়েছে? রিফা, হ্যাঁ মা, ওয়াহিদ কোম্পানিতে পিএর চাকরিতে। আম্মু, কি বলিস, এত বড় কোম্পানি পিএ? অবাক হই। রিফা, হ্যাঁ আম্মু, সত্যি বলছি। আম্মু, ইমনের কাছে গিয়েছিস? রিফা, আম্মু, সেখান থেকেই আসলাম। আম্মু, এখন কেমন আছে? রিফা, আগের মতোই মা, কবে যে কোমা থেকে ফিরবে? আনমনে। আম্মু, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর বাবা এখনই চলে আসবে। রিফা, আচ্ছা মা। বলেই রিফা নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে বাবার রুমের দিকে গেল একটা প্যাকেট নিয়ে। রিফা, বাবা আসবো? বাবা, হ্যাঁ আয়, শুনলাম ওয়াহিদ কোম্পানিতে পিএর জব পেয়েছিস। রিফা, হ্যাঁ বাবা। বাবা, ভাবতে পারছি না তুই এত কম রেজাল্ট নিয়ে এত বড় ভালো একটা কোম্পানিতে চাকরি পেয়েছিস। রিফা, বাবা, পড়াশোনা তো ভালো করে করতেই পারিসনি ইমনের। পুরোটা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিফা কিছু বলছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। বাবা, আচ্ছা বাদ দে, এখন বল কি বলতে এসেছিস। রিফা, আসলে বাবা, বলেই রিফা তার প্যাকেটটা তার বাবার হাতে দিল। বাবা, কি আছে এতে? বলেই প্যাকেটটা খুলে দেখল অনেক টাকা। এত টাকা দেখে রিফার বাবা অবাক হয়ে যায় এবং বলে, বাবা, এত টাকা কোথায় পেলি, আর আমাকেই বা এত টাকা দিলি কেন? রিফা, টাকাটা চাকরিতে অ্যাডভান্স। বাবা, ও, তা আমায় কেন দিচ্ছিস? রিফা, তুমি ইমনের চিকিৎসার জন্য অনেকের কাছেই ধার করেছো, তাদের ধারটা এটা দিয়ে মিটিয়ে দেবে। বাবা, আরে তোর টাকা তোর কাছে রাখ, আমি ঠিক মিটিয়ে দেব। রিফা, না বাবা, আমি চাই না তুমি আমার জন্য কারোর কাছে অপমানিত হও। অনেক তো করেছো তুমি, আর কত করবে? বাবা, যতদিন বেঁচে আছি। রিফা, ও বাবা, অনেক করেছো, এবার তো আমায় করতে দাও। রিফার বাবা হেসে বলল, বাবা, আচ্ছা আচ্ছা, তুই করিস। রিফাও মুচকি হাসল। এই দিনে রানিয়া ওয়াহিদ টিভি দেখছে এমন সময় আনিফা বাড়িতে ঢোকে। আনিফাকে দেখে রানিয়া বেগম জিজ্ঞেস করল, রানিয়া, কি বিয়ে হলো? আনিফা, হ্যাঁ মাম্মা। রানিয়া, ও, তা তুই এতক্ষণ কোথায় ছিলি? আনিফা, আসলে পিয়ানো। রানিয়া, এখনও তোর পিয়ানোর অভ্যাসটা গেল না। আনিফা, ট্রাই করছি ভোলার, কিন্তু তবুও ভুলতে পারি না। রানিয়া, ওহ, এই মেয়েটাকে নিয়ে পারি না। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আনিফা, আচ্ছা মা। বলেই আনিফা রুমে চলে গেল। এইদিকে রানিয়া বেগম খাবার বাড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে আনিফা চলে আসলো। আনিফা নিচে নেমে খাবারটা সেরে টিভি দেখতে থাকলো। সন্ধ্যা 7টায় আনাফ অফিস থেকে আসলো। বাসায় এসে দেখলো আনিফা সিরিয়াল দেখছে। আনাফ, কিরে, সিরিয়াল দেখে শ্বশুরবাড়িতে আগুন লাগাবি নাকি? আনিফা, ওই বজ্জাত, তোর কি আর খেয়ে দে কাজ নেই, সবসময় আমার পেছনে লাগিস? আনাফ, তোরে যদি না জ্বালাতে পারি তাহলে এত বড় কোম্পানির এমডি হলাম কোন দুঃখে? আনিফা, তোর লন্ডনে থাকাই উচিত ছিল, কেন যে মরতে এখানে এলি, ধুর। আনাফ, কেন,
আমার বাড়িতে আমি আসবো না তো কি তোর শ্বশুরবাড়িতে যাব? আনিফা: এই তুই সব সময় এত শ্বশুরবাড়ি করিস কেন? আনাফ: আমারটা নাই তাই তোরটাই বলি। আনিফা: আমারও শ্বশুরবাড়ি নেই। আনাফ: তাহলে রায়হান আনিফার উড বি হাজবেন্ড মেয়ে কি জঙ্গল থেকে উঠে এসেছে? রানিয়া: তোরা কি শুরু করলি বলতো? আনিফা: দেখো না মাম্মা কি শুরু করেছে তখন থেকে। আনাফ: মাম্মা আমি কিছুই করিনি। আনিফা: না মাম্মা ও মিথ্যা বলছে। রানিফা: হয়েছে অনেক, বলছি প্রতিদিন একই কাহিনী শুনতে হয়। আনাফ: কিন্তু মাম্মা। রানিয়া: অনেক বলেছিস, এখন এখান থেকে যা, ফ্রেশ হয়ে আয়। আনাফ: ওকে বলেই আনাফ নিজের রুমে চলে গেল। রাতে রিফা ডিনার করে নিজের রুমে চলে আসলো। তারপর আলমারি থেকে একটা ছবি নিয়ে বিছানার দিকে গেল। শুয়ে শুয়ে ছবিটার দিকে তাকিয়ে ভাবছে পুরনো স্মৃতিগুলো। হ্যাঁ, ইমনের ছবি সেটা। ইমন আর রিফা দুজনের একসাথে ছবি। ছবিটা দেখতে দেখতে রিফা ঘুমিয়ে পড়ল। এদিকে আনাফ ব্যালকনিতে বসে রাতের আকাশ দেখছে আর কফি খাচ্ছে। এটা আনাফের রেগুলার অভ্যেস, কিন্তু আজ কেন জানি না আনাফের বারবার রিফার চেহারাটা ভেসে উঠছে। আনাফ: এই মেয়েটাকে নিয়ে আমি এত ভাবছি কেন? ধুর, কী যে হচ্ছে। আরও কিছুক্ষণ থেকে রুমে চলে আসলো। পরের দিন রিফা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর রেডি হয়ে সোজা হসপিটালে চলে গেল ইমনের সাথে দেখা করার জন্য। হসপিটালে গিয়ে দেখলো ইমন আগের মতোই আছে। রিফা গিয়ে ইমনের পাশে বসলো। রিফা জল চোখে বলল: রিফা, আজ আমার অফিসের প্রথম দিন। আমি নিজের জান লাগিয়ে দেব তোমায় ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করতে। তোমায় ছাড়া কতদিন কেটে যাচ্ছে, থাকতে পারছি না আর। প্লিজ তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো। তোমার কি আমার কথা একদমই মনে পড়ছে না? বলেই কিছুক্ষণ কাঁদল রিফা। তারপর চোখ মুছে বলল: রিফা, আচ্ছা আমি এখন আসি কেমন, নইলে দেরি হয়ে যাবে। বলে ইমনের মাথায় হাত বুলিয়ে চলে আসলো অফিসে। ম্যানেজার রিফাকে দেখে রিফার কাছে এগিয়ে বলল: ম্যানেজার, আসো তোমাকে তোমার কেবিন দেখিয়ে দিই। রিফা: ওকে স্যার। তারপর ম্যানেজার ওকে 7ম তলায় নিয়ে গেল। রিফা 7ম তলা দেখে আরও অনেক অবাক, কারণ ফার্স্ট ফ্লোরের থেকে 7ম ফ্লোর আরও অনেক বেশি সুন্দর। এখানে প্রায় অনেক স্টাফও আছে, সবাই যে যার মতো কাজ করছে। ম্যানেজার রিফাকে রিফার কেবিনে যেতে বলল। ম্যানেজার: এটা হলো স্যারের কেবিন, যখন দরকার পড়বে স্যারের কাছে আসবে। রিফা: আচ্ছা স্যার। তারপর ম্যানেজার রিফার কেবিন দেখিয়ে বলল। ম্যানেজার: এখন থেকে এটা তোমার কেবিন। রিফা কেবিন দেখে তো পুরো অবাক, কারণ দুপাশের দেওয়াল পুরো কাঁচের, আর আরেক দেওয়াল কয়েকটা ছোট বড় পেন্টিং। রুমটা বেশি বড় না, আবার বেশি ছোটও না। খুব ভালো লেগেছে রিফার রুমটা, পরিবেশটা খুবই মনোরম। ম্যানেজার রিফাকে রেখে নিজের কাজে চলে গেল। রিফা চেয়ারে বসে পড়ল আর ভাবতে লাগলো এখন কি করবে। এমন সময় টেবিলে থাকা ল্যান্ডফোনে কল আসে। রিফা তাড়াহুড়ো করে কলটা রিসিভ করলো। রিফা: হ্যালো। আনাফ: আমার কেবিনে আসুন ফার্স্ট। রিফা: ওকে স্যার। বলেই রিফা দৌড়ে আনাফের কেবিনে গিয়ে বলল। রিফা: মে আই কাম ইন স্যার? আনাফ: ইয়েস কাম। বাহ, ভদ্রতা আছে ভালো। রিফা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ ভার্সিটিতে একবার এক টিচার রিফাকে তার কেবিনে ডেকেছিল। রিফাও গিয়েছিল, তবে পারমিশন আর দরজা নক ছাড়া। এই নিয়ে রিফাকে যে কত অপমান করেছে, যে দরজা খোলা দেখলেই ওদের ঘটনা মনে পড়ে যায়। রিফা আস্তে আস্তে গিয়ে বলল। রিফা: স্যার কিছু বলবেন? আনাফ: তা তো অবশ্যই, নইলে তোমার চেহারা দেখার জন্য ডেকেছি নাকি? রিফা: না আসলে সরি স্যার। আহনাফ: ইটস ওকে। তখনই আরেকজন নক করলো। আনাফ: কামিং। নিধি: স্যার আমায় ডেকেছেন? আহনাফ: হ্যাঁ। আনাফ: হ্যাঁ, মিস রিফাকে ফাইলগুলো বুঝিয়ে দাও। নিধি: ওকে স্যার, আসুন আমার সাথে। রিফা:
জি। তারপর রিফা নিধির পিছু পিছু গেল। নিধি রিফার কেবিনে রিফাকে নিয়ে আসলো এবং একে একে করে সব বুঝিয়ে দিতে লাগলো। নিধি, আমি নিধি, তুমি? রিফা, আমি রিফা মেহরিন। নিধি, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। রিফা, থ্যাঙ্কস, তোমারটাও। নিধি, ক্যান উই ফ্রেন্ডস? রিফা, হ্যাঁ অবশ্যই, মুচকি হেসে। এরপর আরও কিছুক্ষণ কথা বলল দুজন। আর আনাফ এই দৃশ্যটা তার রুম থেকে দেখছে। আনাফের রুমের কাঁচের ভেতর দিয়ে রিফার কেবিনের সব কিছুই স্পষ্ট দেখা যায়, কারণ রুমটা পাশাপাশি, মাঝের দেওয়াল হিসেবে শুধু কাজ। এই ব্যাপারটা রিফা খেয়াল করেনি। আনাফ হাসিটা দেখছে রিফার, কেন জানি না তার খুব ভালো লাগছে। আনাফ সেটা না ভেবে আবার নিজের আসনে গিয়ে বসলো এবং রিফাকে ল্যান্ডলাইনে কল দিল। রিফা তাড়াতাড়ি কল রিসিভ করে বলল, রিফা, ইয়েস স্যার। আনাফ, আপনাকে গল্প করার জন্য রাখা হয়নি, নিজের কাজ করুন স্টুপিড, বলে আনাফ কল রেখে দেয়। আনাফের কথায় রিফা অবাক হয়ে যায়। রিফা, কথা বলছি আমার কেবিনে, আর স্যার তার রুম থেকে কি করে জানলো, অদ্ভুত। নিধি, কি বলল স্যার? রিফা, গল্প না করে কাজ করতে বলেছে। নিধি, ওকে ওকে, আমি তাহলে যাই, কেমন? কাজ কর মন দিয়ে, নইলে তোমার চাকরিও যাবে সাথে আমারও। রিফা, ওকে নিধি। নিধি, বেস্ট অফ লাক, মুচকি হেসে। রিফা, থ্যাঙ্কস। তারপর নিধি চলে গেল আর রিফাও নিজের কাজে মন দিল। কাজের ফাঁকে ফাঁকে আনাফও রিফাকে দেখছে। লাঞ্চ টাইম হয়ে গেল, তবুও রিফা টুকটাক কাজ করছে। তখনই নিধি আর তার কলিগ জয় কেবিনে প্রবেশ করলো। জয় তো প্রথম দেখাতেই রিফার প্রতি ফিদা হয়ে গেল, তবুও প্রকাশ করলো না। নিধি, কিরে তুই এখনও কাজ করছিস? রিফা নিধির কথায় নিধির দিকে তাকালো। নিধি, ও সরি, ভুলে তো তুই বলে ফেলেছি। রিফা, প্রবলেম নেই, তুই করে বলতে পারিস। নিধি, ওকে এখন সব ছাড়, খেতে যাবি চল। রিফা, না আমি বাসা থেকে খাবার এনেছি। নিধি, তাহলে আমাদের সাথে ক্যান্টিনে চল, একসাথে খাবো। রিফা, বাট যদি প্রবলেম হয়? নিধি, আরে কিছু না, চল তো। রিফা, আচ্ছা। রিফা জয়ের দিকে নজর গেল এবং নিধিকে প্রশ্ন করলো ইশারায়, কে উনি? জয় বিষয়টা লক্ষ্য করে তাই সে নিজেই উত্তর দিল, জয়, আমি জয়। রিফা, ও, আমি রিফা মেহরিন, মুচকি হেসে। জয়, চেহারার সাথে নামটাও অনেক সুন্দর, নাইস নেম। রিফা, থ্যাংক ইউ টু। নিধি, তো চল যাই। রিফা, হ্যাঁ নিশ্চয়ই। তারপর তিনজনে মিলে ক্যান্টিনে গেল এবং এক কোনায় গিয়ে বসলো। ক্যান্টিন 4th ফ্লোরে, অনেক বড় ক্যান্টিন। রিফা, নিধি, জয় মিলে আড্ডা দিচ্ছিল আর তখনই মুক্তা এসে হাজির হয়। মুক্তা, সরি দেরি হয়ে যায়নি তো? নিধি অবাক হয়ে বলল। নিধি, তুই না ছুটি নিয়েছিলি? মুক্তা, হ্যাঁ নিয়েছিলাম, তবে হাফ বেলার। নিধি, ও আচ্ছা। মুক্তা, তা ইনিকে? রিফাকে দেখিয়ে। নিধি, ও রিফা, স্যারের নিউ পিএ। মুক্তা, ও হাই, আমি মুক্তা, হাত বাড়িয়ে। রিফা হাত মিলিয়ে, হ্যালো, আমি রিফা মেহরিন। মুক্তা, একটা কথা বলি? রিফা, হ্যাঁ বলো। মুক্তা, তুমি না অনেক কিউট। রিফা, থ্যাঙ্কস মুক্তা, মুচকি হেসে। মুক্তা, হাই আল্লাহ, আমি তো তোমার হাসির প্রতি ফিদা হয়ে গেছি। আমি ছেলে হলে এখনই তোমায় নিয়ে পালিয়ে যেতাম। মুক্তার কথায় তিনজন জোরে জোরে হাসতে লাগলো। মুক্তা গাল ফুলিয়ে বলতে লাগলো। মুক্তা, আহ, এত হাসার কি হলো, আমি মজা করছি না কিন্তু। নিধি, রিফাকে নিয়ে পালালে তো তোর আনাফ স্যারের কী হবে? মুক্তা, ও আনাফ স্যারের কথা তো ভুলেই গেছি। রিফা, আচ্ছা আনাফ স্যারটাকে? রিফার কথায় সবাই অবাক হয়ে গেল। রিফা, কি হলো, এভাবে তাকানোর কি আছে? মুক্তা, লাইক সিরিয়াসলি তুমি আনাফ স্যারকে চেনো না? অবাক হয়ে। রিফা, না তো কে উনি? নিধি, এ মায়া, যার পিয়ে তারই নাম জানে না, হে খোদা, এ আমায় কোন দুনিয়ায় পাঠালা? নিধির কথায় রিফা জিভ কামড়ে দিয়ে বলল, ও সরি, তাড়াহুড়োর কারণে নামটা জানা হয়নি। নিধি, ঢাকায় এমন কোনো মেয়ে নেই যে আনাফ স্যারকে চেনে না।
তুমি কোথা থেকে উদয় হলে বোন? রিফা, আসলে আমি বিজনেস বা কোনো ছেলেদেরকে নিয়ে ঘাটাঘাটি করি না। মুক্তা, ঢাকার মধ্যে তোমাকে এক পিস পেলাম যে কিনা আনাফ স্যারকে চেনে না। নিধি, ঠিক পুরাই এক পিস। রিফা বেকুবের মতো ওদের দিকে তাকিয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। রিফা, আমার কি দোষ এতে? মুক্তা, না কিছু না। জানো, আমি না আনাফ স্যারের উপর ফুললি ক্রাস্ট। বাট এটা আবার বলো না স্যারকে, তুমি আনাফ স্যারকে দেখো নি। রিফা, আমি স্যারের দিকে ভালোভাবে তাকায়ও নি। রিফার কথায় তারা আরও বেশি শকড হয়ে গেল। রিফা মুখ ছোট করে তিনজনের দিকে তাকিয়ে দেখছে। রিফা, গাইজ আবার কি হলো তোমাদের? মুক্তা, আচ্ছা কেউ আমায় চিমটি কাটো তো। নিধি, কেন? মুক্তা, আরে কাট না, যদি এটা স্বপ্ন হয় তাই। নিধি মুক্তার হাতে জোরে একটা চিমটি কাটলো। ব্যথায় মুক্তা চিল্লিয়ে উঠল। মুক্তা, ও মা গো, এত জোরে কেউ চিমটি কাটে? নিধি, তুই তো বললি চিমটি কাটতে। জয়, আচ্ছা এখন মেন টপিকে আসি। মুক্তা, ও হ্যাঁ, এটা বাস্তব। আচ্ছা তুমি কি আমাদের সাথে মজা নিচ্ছ? রিফা, মজা নিতে যাব কেন, যা সত্যি তাই বললাম। মুক্তা, হায় আল্লাহ, কই ভাবলাম নিউ পিএ স্যারের সাথে লাইন মারবে, তা না, এখন দেখছি তুমি পুরা উল্টা, নামও জানো না আবার ভালো করে দেখোও নি। রিফা, আসলে প্রয়োজন মনে করিনি, আমার চাকরিটা প্রয়োজন ছিল, সেটা আমি পেয়েছি, আর নিজের কাজ ঠিকমতো করব, এর বেশি আর কিছু না গাইস। নিধি, চাকরিটা এতই কেন প্রয়োজন তোর? রিফা বলতে যাবে তখনই আনাফ রিফাকে ডেকে পাঠালো। রিফা আর কথা না বাড়িয়ে চলে গেল। রিফা, স্যার আসবো? আনাফ, রিফা ভয়ে ভয়ে ভেতরে গেল। আনাফ রেগে বলল। আনাফ, এত সময় লাগে আসতে? রেগে। রিফা, আসলে স্যার, সরি স্যার, ক্যান্টিনে ছিলাম। আনাফ, ও আচ্ছা, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। রিফা, আমি? আনাফ, হ্যাঁ অবশ্যই তুমি। রিফা, কিন্তু স্যার আমি তো জানি না কিচেন কোথায়। আনাফ, কেবিনের ওপাশে সব পাবে, হাত দিয়ে দেখিয়ে। রিফা এতক্ষণে চারপাশ দেখলো। কেবিনটা প্রায় 3টে রুম নিয়ে একটা রুম এমন অবস্থা। দুই পাশে কাঁচের দেওয়াল, এক সাইডে বড় বড় একটা ঝাড়, আরেক দেওয়ালে ঘাসের মতো লাগানো এবং কিছুটা জায়গা জুড়ে পানির পুল যেটাতে গোল্ডেন ফিশ রাখা আছে। এদিকে কিচেনের মতো। রিফা খুব ভালো লেগেছে রুমটা। রিফা এতক্ষণ খেয়াল গেল আনাফ ডান পাশে কাঁচের দেওয়ালের দিকে, সেখান থেকে রিফার কেবিনের সব কিছু ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার রিফা বুঝতে পারলো পুরো ব্যাপারটা, যে রিফা কখন কি করছে সেটা আনাফ দেখতে পাবে। রিফা, ও আচ্ছা, তাহলে এই হলো সব জানার উপায়, না কাজে ফাঁকি দেওয়া যাবে না। আনাফ, কি হলো, কখন থেকে এখানে দাঁড়িয়ে এত কি ভাবছো রেগে? রিফা, না স্যার কিছু না, বলেই রিফা কফি বানাতে গেল। এতক্ষণ চারজনের কথোপকথন আনাফ সবটাই শুনেছে। সে এটাও ভেবে অবাক যে রিফা তার নামও জানে না। আনাফের দিকে রিফা ভালো করে তাকায়ও নি, সেটাও আনাফ বেশ ভালো করে জানে। সব শুনলেও লাস্টে দিয়ে শুনতে পায়নি কিছু কথা। কফির দিকে তাকাতেই রিফার ইমনের কথা মনে পড়ে গেল। একদিন রিফা ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছিল। ঘুম থেকে উঠলে দেখলো ইমন হাতে কফি নিয়ে বসে আছে। রিফা, কফি কার জন্য? ইমন, তোমার জন্য। রিফা, কিন্তু? ইমন, মাথা ব্যথা কমবে, খেয়ে নাও। রিফা, কিন্তু তুমি কি করে বুঝলে আমার মাথা ব্যথা? ইমন, এমনি এমনি ভালোবাসিনি তোমায়, আর তুমি এত লেট করে কখনোই ওঠো না তোমার মাথা ব্যথা না থাকলে। রিফা, ওকে বাবা, খাচ্ছি। তারপর রিফা খেতে নিলে ইমন থামিয়ে দিয়ে বলল, ইমন, এত গরম কফি খেলে তো ঠোঁট পুড়ে যাবে, একটু ফু দিয়ে খাও। রিফা, আচ্ছা। ইমন রিফাকে কফি খাইয়ে অফিস চলে যায়। বর্তমান। রিফার আগের কথাগুলো ভেবে চোখে পানি চলে আসলো। তারপর আর কিছু না ভেবে কফি বানাতে মন দিল। আনাফ স্থির দৃষ্টিতে রিফার দিকে তাকিয়ে আছে। এটা ভেবে একটা মেয়ে কী করে এতটা চুপ থাকে
আর ভদ্র বিহেভ করছে। এর আগের পিয়ে তো পুরাই ফাঁকিবাজ ছিল, আর রিফা পুরাই অন্যরকম। রিফা কফি বানিয়ে আনাফের সামনে নিল। আনাফ কফিতে হাত পেতেই এক চুমুক দিল। আনাফ, বাহ, এ তো দেখছি খুব ভালো কফি বানায়। এক চুমুকে পুরো কফি শেষ করে বলল, গরম কম থাকায়। আনাফ, আরেক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। রিফা, ওকে স্যার, বলে রিফা কফি বানিয়ে দিল। আনাফ, ওকে, আপনি এখন আসতে পারেন। রিফা আর কথা না বলে নিজের কেবিনে চলে গেল আর কাঁদতে লাগলো। এতক্ষণ অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখেছিল। রিফা, কবে ফিরবে তুমি আমার কাছে? তোমার স্মৃতিগুলো যে বারবার আমায় তাড়া করে বেড়ায়, নিজেকে যে একদম ঠিক রাখতে পারছি না। কিছুক্ষণ কেঁদে রিফা কাজে মন দিল। কিছুক্ষণ পর জয় আসলো রিফার রুমে। রিফা, আরে আপনি? জয়, হ্যাঁ আসলে। জয়, হ্যাঁ, ডিস্টার্ব করলাম নাকি? রিফা, আরে না, বলুন কি বলবেন। জয়, বিশেষ কিছু না, জাস্ট একটা সাইন লাগবে। রিফা, ও আচ্ছা, তো দিন, করে দিচ্ছি। জয় রিফার দিকে ফাইলটা এগিয়ে দিল। রিফাও মুচকি হেসে ফাইলটা নিল, লেখাগুলো পড়ে সাইন করে দিল। জয়, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম বলতে রিফা হেসে দিল। জয়ও হাসল। এদিকে আনাফ ওদের হাসাহাসি দেখে রেগে আগুন হয়ে যাচ্ছে। আনাফ ল্যান্ডলাইনে রিফাকে ফোন করে ডেকে পাঠালো। রিফাও তড়িঘড়ি করে আনাফের কেবিনের দিকে ছুটল। জয় রিফার যাওয়ার দিকে হ্যাবলার মতো তাকিয়ে কিছুক্ষণ পর চলে গেল নিজের ডেস্কে। রিফা, মে আই? আনাফ, ইয়েস প্লিজ, রেগে। রিফা, স্যার? আনাফ, চুপ, অফিসে কি অন্য ছেলের সাথে ঘেঁষতে আসেন? রেগে। রিফা, ছি স্যার, আনাফ, শ্যাট আপ, তোমাকে কথা বলার অনুমতি দিয়েছি? রেগে চিল্লিয়ে। রিফা আর কিছু বলল না। আনাফ, অফিসে আসেন যে জন্য সেটা করুন, ছেলেদের সাথে এত মাতামাতি করবেন না, নইলে এই জব আপনার থাকবে না। নাও গেট লস্ট। রিফা দৌড়ে চলে গেল ওয়াশরুমে। সেখানে গিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। কি করবে বুঝতে পারছে না। প্রায় কিছুক্ষণ কেঁদে বাসায় চলে গেল। রাতে আনাফ, ইস, মেয়েটাকে বেশি বেশি বলে ফেলেছি, কাজটা মোটেও ঠিক হয়নি, এখন কি করব? আনিফা, কাকে নিয়ে ভাবা হচ্ছে শুনি? আনাফ, কই, কাকে নিয়ে ভাবব? আনিফা, আমি তো রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। আনাফ, ধুর, তেমন কিছু না। আনিফা, ও তাই নাকি? আচ্ছা এখন বল, রিফার কি অবস্থা? আনাফ, ওর আর কি হবে? আনিফা, কাজ ভালোভাবে করছে তো? আনাফ, হ্যাঁ করছে ঠিক মতোই, বাট। আনিফা, বাট কি? আনাফ, বকে ফেলেছি ওকে। আনিফা, আর ইউ ম্যাড? বকলি কেন ওকে শুধু শুধু? আনাফ, সেটাই তো ভাবছি, একটু বেশি রকমই করে ফেলেছি। আনিফা, ওকে, নেক্সটে যেন এমন না হয়, আর হ্যাঁ ক্ষমা চেয়ে নিবি। আনাফ, ওকে। আনিফা, এখন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। আনাফ, গুড নাইট। আনিফা, গুড নাইট। তারপর আনিফা চলে গেলে আনাফও ঘুমিয়ে পড়ে। পরের দিন রিফা ইমনের সাথে দেখা করে অফিস চলে যায়। রিফা নিজের কেবিনে যেতে একজন
পিয়ন এসে বলল। পিয়ন, ম্যাম, স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। রিফা, আচ্ছা যাচ্ছি। পিয়ন, ওকে ম্যাম। তারপর পিয়ন চলে গেল। রিফাও আনাফের কেবিনে নক করে বলল, রিফা, আসবো স্যার? আনাফ, হ্যাঁ প্লিজ। রিফা কেবিনে ঢুকে বলল, রিফা, কিছু দরকার স্যার? আনাফ রিফার চোখের দিকে তাকিয়ে দেখল চোখগুলো ফুলে গোল আলু হয়ে আছে। আনাফ ভাবছে কি বলবে, বুঝতে পারছে না। আনাফ, সরি। রিফা অবাক হয়ে আনাফের দিকে তাকালো এবং বলল, রিফা, কেন স্যার? আনাফ, ওভাবে বলার জন্য সত্যি আমি দুঃখিত। আসলে রাগ উঠলে আমি কখন কি বলে ফেলি বুঝতে পারি না। রিফা, ইটস ওকে স্যার, কোনো ব্যাপার না। তবে চরিত্র নিয়ে কথা না উঠলেই হয়তো বেশি ভালো হতো। আনাফ, সরি বললাম তো। রিফা, কোনো সমস্যা নেই স্যার। আনাফ, মাফ করেছো তো? রিফা, মুচকি হেসে। আনাফ, তো চলো। রিফা, কোথায় স্যার? আনাফ, রেস্টুরেন্টে, প্লিজ কাম। রিফা, বাট স্যার, আমি এসব লাইক করি না। আনাফ, কোন সব? ভ্রু কুচকে। রিফা, আপনার সাথে কেন যাব আমি? নিধি বা মুক্তাকে বলুন, আমি তাদের সাথে যাব। আনাফ, জাস্ট শ্যাট আপ। আমি খেতে যাচ্ছি না, সেখানে ডিলের জন্য যাচ্ছি। আর ডিলে ওদের মতো সাধারণ স্টাফ কেন নেব? তুমি আমার পিএ, তাই তুমি একমাত্র যেতে পারবে। সো কোনো কথা না বলে চলো, স্টুপিড। রিফা, ওকে স্যার। তারপর রিফা আর আনাফ অফিস থেকে বেরিয়ে গেল। আনাফ ড্রাইভিং সিটে বসলো আর রিফা কনফিউজড হয়ে গেল। রিফা এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আনাফ বলল, আনাফ, কি হলো? এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? রিফা, মানে স্যার, আমি কোথায় বসবো? আনাফ, কেন, সামনের সিটে? রিফা, বাট স্যার, আমি কি করে বসতে পারি? আপনি আমার বস। আর আনাফ, নো মোর এক্সকিউজ, ওঠো তাড়াতাড়ি, চোখ গরম করে। আনাফের চোখের দিকে তাকাতেই রিফা ভয়ে চুপসে গেল এবং কিছু না বলে গাড়িতে উঠে গেল। আনাফ, সিট বেল্ট লাগাও। রিফা, আসলে স্যার। আনাফ, বলো। রিফা, আমি সিট বেল্ট লাগাতে পারি না। আনাফ, এটা পারো না? ও গড। রিফা মাথা নিচু করে ফেলল। আনাফ রিফার সিট বেল্ট লাগিয়ে দিল। এতে তো রিফা অনেকটাই শকড। আনাফ, তুমি কি ভেবেছিলে আমি তোমায় অপমান করব? না, তা নয়, সম্মান করি ছোট বড় সবাইকে, এমনকি তোমাকেও। রিফার চোখের দিকে তাকিয়ে। রিফা আনাফের কথায় আনাফের দিকে মুগ্ধ নয়নে তাকালো। এই প্রথম রিফা আনাফের দিকে ভালোভাবে তাকালো। চোখগুলো বেশ বড় না, আবার ছোটও না, লম্বা নাক, চুলগুলো এলোমেলো মনে হচ্ছে। নেভি ব্লু শার্ট কোনি পর্যন্ত ফোল্ড করা আর কালো কোট। চেহারা অদ্ভুত মায়া। অবাক দৃষ্টিতে দেখছে রিফা আনাফকে। ইমনের কথা মনে পড়তেই তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। রিফা, ওফ, কী সব ভাবছি আমি। না, ইমনের, আমি অন্য কারণ না। আমি ইমনকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আনাফ আর কিছু না ভেবে গাড়ি স্টার্ট দিল এবং বড় 5 স্টার হোটেলের সামনে এসে গাড়ি থামলো। রিফা এত বড় হোটেল দেখে অনেকটাই অবাক, কারণ সে কখনোই এত বড় হোটেলে আসেনি। বলতে গেলে বাস্তবে কখনোই দেখেনি, শুধু টিভিতে দেখেছে। আনাফ, আসুন। এভাবে হাঁ হয়ে আছেন কেন? রিফা, না কিছু না, চলুন। তারপর দুজন একসাথে ভেতরে প্রবেশ করলো। আনাফকে দেখে তো সব মেয়েরা চিল্লিয়ে চিল্লিয়ে মুতছে। তাদের আনাফের বডিগার্ড আটকে রেখেছে। রিফা এদের কাণ্ডে অনেকটাই অবাক, এটা ভেবে যে এত মেয়ে একটা ছেলের জন্য কি করে এত পাগল হয়।
আনাফের এগুলোতে কোনো মাথা ব্যথা নেই, সে তো সামনের দিকে তাকিয়ে হাঁটছে। আনাফ রিফাকে নিয়ে একটা বড় রুমে গেল। সেখানে আরও কয়েকজন মানুষ আছে, ওয়েটার্সরাও আছে। আনাফ গিয়ে একজনের সাথে হাত মেলালো। আনাফ, হ্যালো মিস্টার নাহিদ, হাতে হাত মিলিয়ে। নাহিদ, নাইস টু মিট ইউ ব্রো। আনাফ, মি টু। নাহিদ, থ্যাংকস ফর কামিং। আনাফ, ইটস মাই প্লেজার। নাও নিউ ডিল সম্পর্কে আলোচনা করা যাক। নাহিদ, ইয়া শিওর। তখনই নাহিদের রিফার দিকে নজর গেল। সে তো হাঁ হয়ে দেখছে রিফাকে। নাহিদের এমন চাহনি রিফা অস্বস্তি লাগছে। রিফা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আনাফও বিষয়টা খেয়াল করলো আর ভেতরে ভেতরে রেগে শেষ। নাহিদ, এই মেয়েটাকে আনমনে। আনাফ, ও হলো আমার পিএ মিস রিফা। নাহিদ, এত সুন্দর পিএ থাকলে আর কি লাগে। রিফাকে মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখছে। এই কথায় রিফা আনাফের পেছনে চলে গেল। আনাফ তো রেগে বোম। আনাফ, মেয়েদের সম্মান দিয়ে কথা বলুন মিস্টার নাহিদ, রাগ চেপে। নাহিদ, অসম্মান কোথায় করলাম? আনাফ, আপনার এই বাজে দৃষ্টি বলে দিচ্ছে একটা মেয়েকে আপনি কেমন সম্মান করেন। নাহিদ, এটা কেমন কথা? আমি জাস্ট ওকে নিয়ে একটু এনজয় করতে চাইছি, যেমনটা আপনি করেন। এবার আনাফ নাক বরাবর একটা ঘুষি দিল নিহাদকে। পাবলিকরা সবাই দেখছে আর অবাক। কয়েকজন তো প্রথম থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছে। আনাফ, আমার মাইন্ড তোদের মতো ভিখারি টাইপের না। আমি যথেষ্ট সম্মান করি মেয়েদের, হোক সে আমার পিএ, কখনো কুনজরে তাকায়নি। মেয়েদের সবার আগে তার সম্মানটাই বেশি। আর তোদের মতো কিছু মানুষের জন্য মেয়েরা ভালো ছেলেদেরও কদর করে না। তোরও তো মা আছে, বোন আছে, মনে রাখিস। জীবনে ভালো চিন্তা করিস বলে তো মনে হয় না শুধু পারিস টাকা ওড়াতে আর মেয়েদের দিকে কুনজরে তাকাতে। ফাজিল স্টুপিড। আনাফের কথাতে রিফা আরও অনেকটা মুগ্ধ হয়ে যায়। আর চারপাশের মানুষরা তো ভিডিও প্লাস বলাবলি শুরু করে দিয়েছে যে আনাফ ওয়াহিদ একদম ঠিক করে ওই শয়তানটার সাথে। আর এটা ওটা অনেক কিছুই বলছে। আনাফ এসবে তোয়াক্কা না করে রিফার হাত ধরে হনহন করে বেরিয়ে গেল। আনাফের এমন রূপ রিফা এই প্রথম দেখছে। নাহিদ কিছুটা লজ্জিত হলো এবং পাবলিককে ইগনোর করে সেও গাড়ি করে ডিরেক্ট নিজের বাসায় চলে গেল। নাহিদকে এত তাড়াতাড়ি বাসায় ফিরতে দেখে নারাদ সাহেব অবাক হয়ে গেল। নারাদ সাহেব, কী রে, এত তাড়াতাড়ি বাসায় আসলি যে? তোর তো এখন আনাফ ওয়াহিদের সাথে থাকার কথা। নাহিদ, এমনই বাবা, আর আনাফ ওয়াহিদের সাথে কাল ডিল করব। নারাদ সাহেব, আচ্ছা তাহলে রুমে যা। নাহিদ, ওকে বলেই নিজের রুমে চলে গেল। এমন সময় নাদিয়া নারাদ সাহেবকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল। নাদিয়া, ওহ বাবাই, মিস ইউ সো মাচ। নারাদ সাহেব, মিস ইউ টু ডিয়ার। তা আজকে হঠাৎ কি মনে করে আমার সোনার পাখি আমার বাসায় আসলো? নাদিয়া, এমনি তোমাদের সাথে দেখা করার জন্য আসলাম। হোস্টেলে আমার একদমই ভালো লাগে না। নারাদ সাহেব, তোমার সুবিধার জন্যই তো হোস্টেলে দিলাম। বাসায় থাকলে তো ঠিকমতো পড়াশোনা করো না, এই জন্য। নাদিয়া, আচ্ছা বাদ দাও, এখন বলো মা কোথায়? নারাদ সাহেব, ঘুমাচ্ছে। নাদিয়া, আর ভাইয়া? নারাদ সাহেব, উপরের রুমে আছে, যাও দেখা করে আসো। নাদিয়া, আচ্ছা বাই, হেসে বলেই নাদিয়া উপরে চলে গেল নাহিদের সাথে দেখা করতে। নাহিদ ফ্রেশ হয়ে বেডে বসে আনমনে ভাবছে। নাহিদ, আসলে তো ঠিক আমারও মা বোন রয়েছে, তাদেরকেও এভাবে বললে আমি কি সহ্য করব? অথচ আমি কত মেয়েদের এসব বলেছি। কি করে পারলাম আমি এতগুলো অন্যায় করতে? না, ক্ষমা চেয়ে নিতে হবে আনাফ ওয়াহিদের কাছে। হ্যাঁ, আমি কালই যাব। নাদিয়া, নাহিদ ভাইয়া চিল্লিয়ে। নাহিদ, হ্যাঁ কিছু বলছিস? আর তুই কখন এলি? নাদিয়া, এসেছি অনেক আগেই, আর তোকে কখন থেকে ডাকছি, আর তোর তো কোনো খবরই নেই। নাহিদ, ও তা কেমন আছিস? নাদিয়া, হ্যাঁ ভালো। তা আজ না তোর আনাফ ওয়াহিদের সাথে মিটিং ছিল? উত্তেজিত হয়ে। নাহিদ,
তা তো হয়েছে, কিন্তু তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? নাদিয়া: কই উত্তেজিত হলাম, আমি তো এমনিই বললাম। নাহিদ: ও আচ্ছা। নাদিয়া: আচ্ছা ভাইয়া, তোর না কেমন লাল হয়ে আছে কেন? নাহিদ: ও কিছু না, একটু ঠান্ডা লেগেছে তাই। নাদিয়া: ও আচ্ছা। এরপর দুই ভাই বোন মিলে কিছু গল্প করতে লাগলো। এদিকে আনাফ নিজের কেবিনে বসে বসে রাগে ফুঁসছে, আর রিফা নিজের কেবিনে ফাইল চেক করছে। আনাফ সেই ব্যাপারটা নিয়ে এখনও ভাবছে। পরক্ষণে আনাফ ভাবতে লাগলো। আনাফ: আচ্ছা, আমি রিফার জন্য নাহিদকে ঘুষি কেন দিলাম? না, ঘুষি দেওয়ার কারণ তো আমায় বাজে কথা বলা। এইসব ভাবছিল, এমন সময় আনাফের কল আসলো। নাম্বারটা বাংলাদেশের না, সিঙ্গাপুরের। আনাফ তাড়াতাড়ি কল রিসিভ করলো। আনাফ: হ্যালো। অপর পাশে কথা শুনে আনাফ অনেকটাই খুশি হলো এবং বলল, আনাফ: ইয়া শিওর, সো উইল আর ইউ টিম কাম টু বাংলাদেশ? আনাফ: ও ওকে, আই হ্যাভ নো প্রবলেম। আনাফ: ওকে, বাই। তারপর আনাফ ফোন রেখে দিল এবং ম্যানেজারকে ডেকে পাঠালো। ম্যানেজার: ইয়েস স্যার। আনাফ: সকলকে মিটিং রুমে পাঠাও। ম্যানেজার: ওকে স্যার। তারপর ম্যানেজার সকলকে জানিয়ে দিল একে একে। রিফা মিটিং রুম না চেনায় নিধি, মুক্তা আর জয়ের সাথে গেল। সবাই একসাথে হল রুমে আছে, কিন্তু আনাফ এখনও আসেনি। সবাই বলাবলি করছে, স্যার কেন আমাদের ডেকে পাঠালো, কি এমন বলবে, এক্সেট্রা। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আনাফ চলে আসলো এবং স্টেজে গিয়ে মাইক নিয়ে বলতে লাগলো। আনাফ: হ্যালো এভরিওয়ান, সরি ফর লেট। আর এখানে আপনাদের সকলকে আনার কারণ, কিছুক্ষণ আগেই সিঙ্গাপুর থেকে ডিএক্স কোম্পানি এমডির সাথে কথা হয়। তাদের এই বছরের প্রজেক্ট আমাদের দিচ্ছে। সাথে সাথে সবাই হুররে করে উঠল এবং তালি দিতে লাগলো জোরে জোরে। আনাফ মুচকি হেসে সবাইকে থামিয়ে আবার বলতে শুরু করলো। আনাফ: ওরা বাংলাদেশে আসবেন না এখন, তাই ফোনেই জানিয়ে দিয়েছে, আর প্রজেক্টের ফাইলস ফ্যাক্সের মাধ্যমে পাঠিয়ে দেবে। সময় 1 মাস। তা অল মাই এমপ্লয়িজ উই অল রেডি? সবাই চিল্লিয়ে ইয়েস বলল। আনাফ: ওকে, এখন সবার ছুটি, কাল আশা করছি সবাই টাইমলি চলে আসবেন। সবাই ইয়েস স্যার। তারপর একে একে সবাই যে যার বাসায় চলে গেল। রিফাও ইমনের সাথে দেখা করে বাসায় চলে যায়। গিয়ে দেখে তার বাবা টিভিতে নিউজ দেখছে। রিফাও গিয়ে তার বাবার পাশে বসে নিউজ দেখতে লাগলো। হঠাৎ রিফা এমন কিছু দেখলো যা দেখে রিফা অবাকের সাথে রিফার বাবাও অবাক। বাবা: কী রে, টিভিতে আনাফ ওয়াহিদকে দেখাচ্ছে কেন? রিফা: দাঁড়াও বাবা, দেখতে দাও। টিভিতে দেখাচ্ছে আনাফ নাহিদকে ঘুষি দিচ্ছে, তার আগে পরের কথাগুলো। কিন্তু রিফার চেহারা কেউ ওঠাতে পারেনি, মুখে মাস্ক এবং আনাফের পেছনে থাকায়। রিপোর্টার: আনাফ ওয়াহিদ সত্যি একজন ভালো মানুষ। সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। এমনকি আজ মিস্টার নারাদ ইউহানের ছেলে নাহিদ ইউহান তার পিএকে কটু কথা বলায় তাকে সকলের সামনে ঘুষি দেয়। রিফার বাবা: এটা কি সত্যি? রিফা: বাবা। এদিকে আনাফের মা বাবা আর আনাফিও খবরটা দেখল। আনাস আহমেদ: আনাফকে ডাকো। আনাফি: আচ্ছা বাবা। তারপর আনাফের রুমে গেল। আনাফ: কিছু বলবি? আনাফি: বাবা নিচে ডাকছে, আয়। আনাফ: ওকে চল। তারপর আনাফির সাথে নিচে নেমে গেল এবং নিচে গিয়ে দেখল তাকে নিউজে দেখাচ্ছে। পুরো নিউজ দেখে আনাফ অনেক অবাক, প্লাস কিছুটা খুশিও। আনাফ:
নাহিদ আমার পিএকে খারাপ কথা বলেছিল এবং আমাকেও বাজে কথা বলেছে, তাই ঘুষি মারতে বাধ্য হয়েছি। আনাস সাহেব, একদম ঠিক কাজ করেছিস, এদের এভাবেই শায়েস্তা করা উচিত, না হলে শোধরায় না। আনাফ, বাবাই। আনাস সাহেব, আচ্ছা এসো ডিনার করে নিই। আনাফ, চলো। তারপর ওরা সবাই মিলে ডিনার সেরে নিল। এইদিকে নারাজ সাহেব, নাহিদ দৌড়ে এসে বলল, নাহিদ, কি হয়েছে বাবা? নারাজ সাহেব, টিভিতে এগুলো কি দেখাচ্ছে? রেগে। নাহিদ, যা দেখানোর তাই দেখাচ্ছে। নারাজ সাহেব, ওই আনাফের সাহস কী করে হলো তোকে ঘুষি দেওয়ার? রেগে। নাহিদ, ও বাবা, ভুল করেছি তাই দিয়েছে, এতে এত বলার কি আছে? নারাজ সাহেব, আমি কখনোই তোর গায়ে হাত তুলিনি, আর ওই আনাফ তোকে ডিরেক্ট ঘুষি? তুই ওর পিএকে চাস তো দাঁড়া, আমি এখনই ব্যবস্থা করছি, আর ওই আনাফকেও শায়েস্তা করছি। নাহিদ, বাবা তুমি কিন্তু বেশি বেশি করছো, আমার কাউকে চাই না, আজ আমি অনেক বড় শিক্ষা পেয়েছি। আনাফ ওয়াহিদ আমার ভুল শুধরিয়ে দিয়েছে, আর তোমরা কি ডেড? একবারও চোখে আঙুল দিয়ে আমার ভুলগুলো ধরিয়ে দাওনি? অন্যের মা বাবারা ভুলগুলো শুধরিয়ে দেয়, খারাপ পথ থেকে ভালো পথে আনে, আর তুমি আমাকে শুধু খারাপ পথই দেখিয়েছো। আমি অনেক লজ্জিত যে আমি এমন পরিবারে জন্মেছি আর এমন বাবা পেয়েছি। নারাজ সাহেব, নাহিদ, এটা কি ধরনের কথা? নাহিদ, ভুল কি বললাম? সত্যি আর ঠিকটাই বললাম। আই জাস্ট হেট ইউর মাইন্ডেড ড্যাড। বলেই নাহিদ সাহেবকে কিছু বলতে না দিয়ে চলে গেল নিজের রুমে, আর নারাজ সাহেব সেখানে হা হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। পরের দিন আনাফ নিজের কেবিনে কাজ করছে, এমন সময় নাহিদ আনাফের কেবিনে প্রবেশ করলো। আনাফ রেগে বলল, আনাফ তুমি এখানে কি করছো? রেগে। নাহিদ, আসলে কালকের জন্য আমি লজ্জিত, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আনাফের রাগ মুহূর্তে চলে গেল, তারপর মুচকি হেসে বলল, আনাফ, সমস্যা নেই, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। নাহিদ, থ্যাঙ্কস, ক্যান উই ফ্রেন্ডস? আনাফ, হ্যাঁ তা তো অবশ্যই। তারপর দুজনকে হাগ করলো। আনাফ, এখন আসো বসো কথা বলি। নাহিদ, হ্যাঁ নিশ্চয়ই। তারপর দুজন বসে কথা বলতে লাগলো। কথায় কথায় নাহিদ আনাফকে জিজ্ঞেস করলো, নাহিদ, তা ডিলটা কি পাবো না? আনাফ, সরি ব্রো, কাল একজন ফাইনাল করে দিয়েছে। নাহিদ, ও গুড, তা কোন কোম্পানি? আনাফ, RX কোম্পানি। নাহিদ, ওয়াও, কংগ্রেস। আনাফ, থ্যাঙ্কস। নাহিদ, শুনেছি এই কোম্পানি সহজে কাউকে ডিল দেয় না, আর বাংলাদেশে তো কাউকেই না, এই ফার্স্ট টাইম দিল, আর সেটা তুমিই পেলে, সত্যি অনেক গর্বের বিষয়। আনাফ, সবটাই আমার স্টাফ আর আমার পরিশ্রমের ফল। প্রথমে বাবাই তো এই কোম্পানিকে এতটা এগিয়ে এনেছে, দিনরাত পরিশ্রম করে, আজ হয়তো বাবার পরিশ্রম সার্থক হবে। নাহিদ, ইনশাল্লাহ, তবে তুমি কম পরিশ্রম করো না। আনাফ কিছুটা হেসে। এমন সময় রিফা নক করলো। রিফা, স্যার মে আই কামিং? আনাফ, ইয়েস কাম। রিফা ফাইল চেক করতে করতে ভেতরে ঢুকলো। রিফা, স্যার, এই বলেই থেমে গেল নাহিদকে দেখে। নাহিদকে দেখে ভেতরে ভেতরে রিফা ভয় পাচ্ছে, সেটা নাহিদ বুঝতে পারল। নাহিদ, সরি আপু কালকের ব্যবহারের জন্য, আসলে এতদিন এক অন্ধকারে ছিলাম যেখানে আমার চোখ খুলে দেওয়ার মতো কেউ ছিল না। রিফা মুচকি হেসে বলল, সমস্যা নেই ভাইয়া, এখানে আপনার কোনো ভুল বা দোষ নেই। রিফা কথাগুলো কেন যেন আনাফের খুব ভালো লেগেছে, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিফার দিকে। এতদিন রিফার দিকে তেমন ভালো করে লক্ষ্য করেনি,
আজ মন ভরে রিফাকে দেখছে। সে কাজল কালো চোখ, গোলাপের পাপড়ির ন্যায় চিকন ঠোঁট, মায়া ভরা চেহারাকে দেখে যে কোনো ছেলেই পাগল হয়ে যাবে। এক কথায় আনাফ ক্রাশিত রিফার ওপর। নাহিদ: হ্যাঁ জানো, তোমার মতো একটা বোন আছে, তা তুমি আমার বোন হবে তো? রিফা: এ কেমন কথা, আমি তো আপনারই বোন। নাহিদ: তা তো অবশ্যই। রিফা: হ্যাঁ এখন স্যার, এখানে আপনার একটা সাইন লাগবে। আনাফ ফের হুঁশ নেই। আনাফকে আনমনে দেখে রিফা জোরে চিল্লিয়ে বলল। রিফা: স্যার! চিল্লিয়ে। আনাফ: হ্যাঁ কি হয়েছে? রিফা: এখানে আপনার সাইন লাগবে, ফাইলটা দেখিয়ে। আনাফ: কোথায় দেখাও? রিফা: এখানে। তারপর যে যে জায়গায় সাইন লাগবে আনাফ করে দিল। সাইন হতেই রিফা বলে উঠল। রিফা: স্যার আমি এখন আসি, আর ভাইয়া পরে এক সময় কথা হবে, এখন কাজ আছে। বলেই রিফা চলে গেল নিজের কেবিনে। নাহিদ তো অবাক রিফার ব্যবহারে। নাহিদ: কিছু না বলেই চলে গেল? আনাফ: কাজ পাগলি, কাজ ছাড়া কিছুই বোঝে না। নাহিদ: ভালোই তো। আনাফ: যবে থেকে এসেছে কাজ আর কাজ, কোনো খুঁত ধরতে পারিনি ওর, এতটাই নিখুঁত কাজ করে। নাহিদ: ওরে বাবা, এমন পিয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আনাফ: আগেরটা তো পুরো ফাঁকিবাজ ছিল। নাহিদ: হা হা, কী করেছে? আনাফ: কি বলবো? বললে আনাফ সবটা খুলে বলল নাহিদকে। নাহিদ তো হাসতে হাসতে শেষ। আনাফ: দেখ একদম হাসবি না। নাহিদ: ওকে ওকে কুল, আমি তো জাস্ট ইম্যাজিন করছিলাম তোর কি অবস্থা হচ্ছিল হাসতে হাসতে। আনাফ: এখন বেশ আছি। নাহিদ: তা মনের মানুষ কেউ আছে? এই বলা কথাতেই কেন জানি না হঠাৎ আনাফের রিফার কথা মনে পড়ল, কিন্তু কেন সেটা বুঝতে পারল না আনাফ। আনাফ: নাহিদের মনের মানুষ বলতে কেন রিফার কথা মনে পড়ল, হয়তো ভুল ধারণা আমার। ও গড, কী যে হচ্ছে আমার সাথে, ধুর। নাহিদ: কি হলো বল, কোথায় হারিয়ে গেলি? আনাফ: না কেউ হয়নি এখনো। হেসে। নাহিদ: আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো? আনাফ: ও কাম অন, লুকাবো কেন? নাহিদ: ওকে ওকে, দেখা যাবে। আনাফ: দেখিস। নাহিদ: তা তো অবশ্যই। এ বাবা, অনেক বেলা হয়ে গেছে, আমার যেতে হবে। আনাফ: ওকে, আরেকদিন সময় করে আসিস। নাহিদ: ওকে বাই। আনাফ: বাই। মুচকি হেসে নাহিদ কেবিন থেকে বেরিয়ে পড়ল। ফোনে কথা বলতে বলতে বেরোচ্ছিল, এমন সময় নিধির সাথে ধাক্কা খেল। এতে তো নিধি চরম রেগে গেল। নিধি: কোনো কানারে আসোস ধাক্কা দিতে? রেগে। নাহিদ: মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস। নাহিদ সানগ্লাস পরা, তাই নিধি বলল। নিধি: চোখে চশমা দিয়ে হাঁটলে আশেপাশের মানুষ যদি নাই দেখতে পান তাহলে পড়েন কেন? নাহিদ: হোয়াট দ্য হেল, ভ্যাবাচাকা খেয়ে। বলেই নাহিদ চোখে সানগ্লাসটা খুলল। সাথে সাথে নিধি মনে লাড্ডু ফুটল। নিধি অনেকক্ষণ হাঁ করে দেখল নাহিদকে। নাহিদ নিধির সামনে তুড়ি বাজিয়ে বলল। নাহিদ: ও হ্যালো মিস, কোনো কথা বলছেন না কেন? নিধি বেয়াক্কেলের মতো বলল। নিধি: আর ইউ সিঙ্গল? নাহিদ: হোয়াট ননসেন্স, এগুলো কি ধরনের কথা স্টুপিড মেয়ে? বলেই নাহিদ চলে গেল, কারণ তার কাছে এগুলো সবই আজাইরা মনে হচ্ছে। আর নিধি সেখানে দাঁড়িয়ে হাসছে প্লাস কাঁদছে। মুক্তা সেখান দিয়ে যাচ্ছিল, নিধির এই অবস্থা দেখে শক খেলো। মুক্তা: কী রে, এমন হ্যাবলার মতো মুখ করে রেখেছিস কেন? নিধি: আমার ওকে ভালো লেগেছে, আমার ওকে চাই, বাচ্চাদের মতো কেঁদে। নিধি: কান্না দেখে তো মুক্তা অবাকের শেষ পর্যায়ে। মুক্তা: কাকে চাস? অবাক হয়ে। নিধি: ওই ছেলেটাকে। ইয়েস, কত কিউট। বুকে হাত দিয়ে। মুক্তা: কোন ছেলে? ওইদিকে কি স্বপ্ন দেখা শুরু করলি নাকি? অবাক হয়ে। নিধি: ইয়েস, স্বপ্ন দেখা শুরু হবে, তাও দিনে। বলে মুক্তাকে ছেড়ে চলে গেল। নিধির এহেন কাণ্ডে মুক্তা অনেক অবাক, কারণ নিধি এমন কখনোই করেনি তার সাথে। চলবে।